ঠিক আছে, তারপরও আমি বুঝাই দিতেছি ব্যাপারটা, খেয়াল করবেন আপনারা সবাই মনোযোগের সাথে। সমাস, ঠিক আছে, আলোচনা করতেছি আমরা সমাস, ক্লাসটা সম্পূর্ণ রেকর্ড থাকবে। আচ্ছা, প্রথমে আপনি খেয়াল করেন যে এই সমাস সম্পর্কে যদি আমরা প্রথমে যদি এইভাবে একটা বাক্য লিখি, সিংহ চিহ্নিত, এটা কোথায় এলো কলম, আসন সমান সমান আমরা এখানে লিখলাম সিংহাসন। সিংহাসন। আচ্ছা, ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করব। এইখানে দেখেন যে এইখানে আমাদের এই যে লাস্টে যে শব্দটা আসছে, এই শব্দটা দেখেন পূর্বের তিনটে শব্দ মিলে একটা শব্দ হয়েছে, তাই এটার নাম কিন্তু আপনার সমস্ত পদ, অর্থাৎ সবগুলা পদ মিলে এটা হয়েছে, তাই এটার নাম হইতেছে সমস্ত পদ। খেয়াল করবেন। আর দ্বিতীয়ত, এইটা যেহেতু আমাদের সমাসের কাজ শেষ হয়ে গেছে, তাই এটাকে আমরা বলতে পারি সমাস নিষ্পন্ন পদ। নিষ্পন্ন পদ, ভালো করে খেয়াল করবেন। এবং এটাকে আমরা আরেকটা কথা বলতে পারি, খুব সুন্দরভাবে বলতে পারি, সেটা হলো সমাস কিন্তু এখানে সমাসে আবদ্ধ হয়েছে, পুরো পদগুলা সমাসের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, তাই এটাকে কিন্তু আমরা বলতে পারি সমাসবদ্ধ পদ। তার মানে এটার নাম আসতেছে সমাসবদ্ধ পদ। আচ্ছা, এখন আপনি ভালো করে খেয়াল করেন, এটির কিন্তু তিনটা নাম হয়ে গেছে, সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ। আচ্ছা, এখন এরকম যদি উদাহরণ আসে, সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন। এই সিংহাসন পদটি কোন পদ নয়, নিচের কোন পদ নয়, হতে পারে সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ, বিগ্রহ পদ, এরকম দিয়ে দিল। ঠিক আছে, আমরা কিন্তু জানতেছি এটা তিনটেই পদ, সমস্ত পদ। এখন আরেকটু আসে, সমাস শব্দের অর্থে চলে যেতেছি আমরা। সমাস শব্দের অর্থ কি দেখেন, একটা দুইটা তিনটা পদ মিলে একটা পদ হয়েছে, যে কারণে আমরা এটাকে বলতে পারি সংক্ষেপণ। মানে এই পদগুলোকে ছোট করা হয়েছে, সংক্ষেপণ। আবার দেখেন একটা দুইটা তিনটে, এই তিনটা পদ মিলে একটা পদ হয়েছে, মানে একটা মিলন ঘটছে, তিন পদের মিলন ঘটছে, বা কতগুলো একাধিক পদের মিলন ঘটছে, সুতরাং এটার অর্থ বলতে পারি আমরা মিলন। আচ্ছা, এরপরে আসেন, দেখেন একটা দুইটা তিনটা পদ একসাথে মিলে এক পদ হয়ে গেছে, তো এটাকে আমরা বলতে পারি এক পদীকরণ। অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি সমাসের অর্থ নয়। ঠিক আছে, তো এখানে আপনি লিখলো ক নম্বরে সংক্ষেপণ, খ নম্বরে মিলন, গ নম্বরে লিখলো এক পদীকরণ, ঘ নম্বরে লিখলো সম্প্রসারণ বা সংকোচন, এরকম একটা কিছু দিয়ে দিল। তখন কিন্তু আমরা বুঝতেছি সমাস শব্দের অর্থ কিন্তু তিনটেই। আপনি বাংলা দ্বিতীয় পত্র পড়ে দেখবেন, সংক্ষেপণ, মিলন, এক পদীকরণ। আচ্ছা, এটা হলো সমাস শব্দের অর্থ গেল। আরেকটা বিষয় এখানে আপনি খেয়াল করুন, আমি একই সাথে আসতেছি আলোচনা প্রসঙ্গে। এই যে যে আমার সমাস তিনটে শব্দ মিলে এক পদে পরিণত হইয়া একটা শব্দ হয়ে গেছে সিংহাসন। ঠিক আছে, এই যে ব্যবহার করার যে রীতিটা, রীতি, এই যে রীতি, এই রীতিটা কিন্তু এসেছে সংস্কৃত থেকে, অর্থাৎ সমাস ব্যবহারের রীতি। সমাস, এই সমাসের রীতি বা নিয়ম, এটা এসেছে সংস্কৃত থেকে। সংস্কৃত, সংস্কৃত থেকে কিন্তু এটা এসেছে। এখন আপনার যদি প্রশ্ন আসে সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে, প্রথমে লিখলো বিদেশি, তারপরে লিখলো বাংলা, তারপরে লিখলো সংস্কৃতি, হ্যাঁ, তারপরে লিখলো অর্থতৎসম, তখন কিন্তু আপনি বুঝতেছেন সংস্কৃতি। কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু এরকম বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের আছে, যে এই শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে এসেছে, অমুক শব্দ থেকে এসেছে, তমুক শব্দ থেকে এসেছে, এরকম কিন্তু আসে। কিন্তু আমাদের এই সংস্কৃত শব্দগুলো কি কি, এটাও কিন্তু জানে নিলে একটু ভালো হয়। সংস্কৃত শব্দগুলো দেখেন, আমরা বাংলা ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি তার শতকরা 44% শব্দ সংস্কৃত শব্দ। বর্তমানে আমরা বাংলা ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি তার শতকরা 44% শব্দ সংস্কৃত শব্দ। তো এই সংস্কৃত শব্দ, এত শব্দ আমরা বাংলায় ব্যবহার করি, শতকরা মানে 10টার মধ্যে থেকে এই যে আমরা প্রায় 4.5টা শব্দ ব্যবহার করতেছি আমরা, তো
তাহলে আমাদের এই সংস্কৃত শব্দগুলো আসলে কি কি, কোন শব্দগুলো আমরা দেখলে বুঝতে পারবো এগুলো আমাদের সংস্কৃত শব্দ। আর শতকরা 97 থেকে 98% শব্দ এই নিয়মের আওতায় পড়ে। খেয়াল করবেন যে আমাদের মনটা হ জ, মনটা হ জ ব বৈশিন্দ্র ল এরকম হয়ে যায়, কিন্তু অনেক সময় অনেক কিছু আমাদের মনে রাখতে মনটা খুব বিশৃঙ্খল হয়ে যায়। আরে ঠিক আছে, তার মানে এই যে আমাদের মনটা বিশৃঙ্খল হয়ে যায়, ম ন হ জ ব র ল, একটা কথা আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, এরপরে দেখেন আরেকটা বিষয় আছে, হলো আমাদের রেফ একটা জিনিস আছে, রস্যরিকার একটা জিনিস আছে, মূর্ধন্য আছে, মূর্ধন্য স আছে। ঠিক আছে, আরেকটা আছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ আছে আমাদের অনেক। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে 3টা রুল অ্যাপ্লাই করলাম, একটা দুইটা তিনটে। ঠিক আছে, দেখেন আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। কার হলো আমাদের 10টি, ফলা হলো 6টি। কার হলো 10টি, ফলা হলো 6টি। প্রত্যেকটা কথার ভিতরে কিন্তু ইনফরমেশন আছে, প্রতিটা কথাই কিন্তু এক একটা নৈর্ব্যক্তিক, মাথায় রাখবেন। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের যে কার 10টা আছে সেটা আমরা জানি, আকার, তারপরে আছে রস্যইকার, দীর্ঘ ইকার, হ্রস্বকার, দীর্ঘ ইকার, রিকার, এরকম আমাদের 10টা কার আছে। স্বরেও শুধু কার নাই, আর সবারই কার আছে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে হলো 6টি। এখান থেকে যদি আমরা হটা কেটে দেই সেটা হবে, এই হটা বাদ দিয়ে গুণে দেখেন 6টা। একটা হলো ম ফলা, ন ফলা, জ ফলা, ব ফলা, র ফলা, ল ফলা, এই হলো মোট 6টা ফলা। যদি আমরা মন আমাদের হ জ ব বৈশিন্দ্র ল হয়ে যায়, বিশৃঙ্খলা হয়ে যায়, এই কথাটা মনে রাখি, তাহলে কিন্তু 6টা ফলা মনে রাখা অনেকটাই সহজ। এরপরে আসেন এই ফলাযুক্ত শব্দ দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয়, ওই শব্দগুলোর শতকরা 97 থেকে 98% শব্দ সংস্কৃত থেকে আগত শব্দ। এরপরে আসেন রেফ দিয়ে। রেফ দিয়ে যেমন ধর্ম, কর্ম, বর্ণ, বর্ম, স্বর্ণ, স্বর্গ, অসংখ্য শব্দ আছে। এর শতকরা 97 থেকে 98% শব্দ আপনার সংস্কৃত শব্দ। যুক্ত বর্ণ, যুক্ত বর্ণগুলো কি কি আছে, যেমন যুক্ত যেটা হইতেছে যে ক, আরে ক মানে কি, কক্কল। ঠিক আছে, তারপরে কি দিলাম, সকাল। এই যে শব্দটা হয়ে গেল, তার মানে এখানে কিন্তু আমি যুক্ত করেছি। ঠিক আছে, এই যে আমাদের যে যুক্ত বর্ণগুলো দ্বারা গঠিত শব্দ, তার শতকরা 97 থেকে 98% শব্দ সংস্কৃত শব্দ। আপনারা নিঃসন্দেহে বিষয়টা ক্লিয়ার। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, আমরা আবার ফিরে আসলাম সমাসে, কারণ কথাটা ছিল সংস্কৃত। সংস্কৃত বিষয়টা আমরা একটু বুঝে নিলাম। তো এইখানে আমরা দেখতেছি যে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা পদ আছে। এই 3টা পদ দ্বারাই কিন্তু, এই 3টা পদকে আমরা বলতেছি ইনপুট। ইনপুট, আর আমাদের সিংহাসনটা হলো আউটপুট। এই ইনপুটের মধ্যে যে শব্দগুলো আছে, ইনপুট যেগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় সমস্যা। যেমন আমরা যুক্তি বিদ্যা বা ফিলোসফির ভাষায় এই জিনিসগুলোকে আমরা বলি হলো সমস্যা। আর যখন আমরা নতুন একটা শব্দ পাইলাম সব মিলে, তখন এটা হলো, যখন আমরা শব্দটা পেলাম তখন ওইগুলোকে বলা হয় সমাধান। এই সমস্ত পদের এই পুরাটাই কিন্তু আমাদের সমাধান। আর এই পূর্বের যেগুলো আমরা লিখছি এগুলি কিন্তু সমস্যা। এই জন্য এখানকার প্রত্যেকটা পদকে বলা হয় সমস্যা, সমস্যা, সমস্যমান পদ। তার মানে যদি আপনার পরীক্ষার মধ্যে এরকম প্রশ্ন আসে, সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন, এইখানে কয়টি সমস্যমান পদ ব্যবহৃত হয়েছে, উত্তরে লিখলো 2টি, 3টি, 4টি, 5টি। আপনি গুনবেন কিন্তু 1টা, 2টা, 3টা, 4টা না, এটা তো সমস্যামান পদ না, ওটা তো সমাধানমান পদ। ঠিক আছে, তাহলে সমস্যামান পদ হলো এই পূর্বের এই পদগুলোকে বলা হয় সমস্যামান পদ। এবং আপনি লক্ষ্য করেন যেহেতু এখানে 3টা শব্দ আছে, এই আমরা এক বা একাধিক শব্দ মিলে যেটা গঠিত হয় তার নাম হলো বাক্য।
এক বা একাধিক পদ মিলে যেটা গঠিত হয় তার নাম হলো বাক্য। তাই এটার নাম হলো সমাস বাক্য, ঠিক আছে, অথবা বিগ্রহ বাক্য। তার মানে এটার নাম আসতেছে সমাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। আমরা কিন্তু একটা বাক্য নিয়ে আসতেছি, অথবা আমরা বলতে পারি ব্যাস বাক্য। তার মানে যখনই আপনি বাক্য শব্দটা দেখবেন, বাক্য, তখনই আপনি বুঝে ফেলাই দিবেন যে এই অংশটাকে বলা হইতেছে বাক্য। কারণ এখানে যেহেতু একাধিক পদ আছে, তাই এই পদগুলোর নাম হয়ে গেছে বাক্য। তার মানে এটার নাম আমরা কয়টা পাইলাম? একটা হলো সমসমান পদ, যেখানকার প্রত্যেকটা পদকে বলা হইতেছে সমসমান পদ। আর এই পুরো তিনটা পদকে, বা কখনো চারটা থাকবে, কখনো 2000 থাকবে, কখনো দুইটি থাকবে, ঠিক আছে, আর তাদের বাক্য গঠন হইতেছে, যে কারণে এগুলার নাম হলো সমাস বাক্য। কারণ এগুলা দ্বারা সমাস বাক্যের মাধ্যমে কিন্তু একটা সমস্ত পদ গঠন করা হইতেছে। বিগ্রহ বাক্য, কারণ বিগ্রহ শব্দের অর্থ সংগ্রহ, কতগুলো পদ সংগ্রহ করে কিন্তু আমরা এখানে একটা জিনিস ব্যবহার করতেছি, একটা বাক্য। তারপর হলো ব্যাস বাক্য, কারণ আমরা জানি একটা বৃত্তের কেন্দ্র দিয়ে সরাসরি যেটা যায়, কেন্দ্র দিয়ে এক পরিধি থেকে আরেক পরিধি পর্যন্ত, এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত জোড়া লাগায়, এটার নাম কিন্তু ব্যাস। আর অর্ধেকটাকে বলা হয় হলো ব্যাসার্ধ। আর যেহেতু ব্যাস, তার মানে এখানে আমি অসংখ্য ব্যাস টানতে পারি, অসংখ্য ব্যাস টানতে পারি। যেহেতু এই ব্যাসের মধ্যে কতগুলো ব্যাস আছে, যে কারণে আমরা এখানে প্রত্যেকটাকে, এটাকে একটা ব্যাস ধরলাম, এটাকে একটা ব্যাস ধরলাম, এটাকে একটা ব্যাস ধরলাম, সব মিলে এটার নাম হয়ে গেছে কি ব্যাস বাক্য। তার মানে এখানে যেগুলা আসতেছে সেগুলো হলো সাইকোলজি, মানে আপনার ফিলোসফি থেকে আসতেছে, বাংলা দ্বিতীয় পত্র থেকে আসতেছে, গণিত থেকে আসতেছে, সব মিলে কিন্তু ওনারা এই যুক্তিগুলো উপস্থাপন করেছে। তার মানে আপনার এই বাক্য, এই কথাটা উল্লেখ থাকলেই আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু আমাদের পূর্বের অংশটা। নেক্সট আরেকটা দেখি, আমাদের এইখানে কোন কোন শব্দ মিলে এই সমস্ত পদ গঠিত, সমস্ত পদ গঠিত হয়েছে। আমরা লক্ষ্য করতেছি সিংহ আর এই আসন মিলে সহযোগিতা করেছে চিহ্নিত, কিন্তু এখানে সিংহ আর আসন মিলে, এই দুইটা মিলেই কিন্তু আমাদের কি হয়েছে সিংহাসন। তো এইখানে আমরা লক্ষ্য করব যে আমাদের পর পদ যেটা আছে, সমস্ত পদ যেটা আছে, এই সমস্ত পদের মধ্যে আমরা লক্ষ্য করব যে এই সিংহটা এই পাশে কোন জায়গা আছে। যদি পূর্বে থাকে সিংহটা, তাহলে আমরা বলবো এটার নাম হলো পূর্ব পদ। আচ্ছা, আর যদি আর এখানে আসনটা আছে কিন্তু পরে, তাহলে এটার নাম হলো পর পদ বা উত্তর পদ। কিন্তু আপনি দেখেন এখানে যদি এমন হইতো, আপনার কিন্তু এই দিক থেকে হিসাবটা করতে হবে। ধরেন এইভাবে যদি আমরা লিখতাম, যে এইভাবে লিখলাম ভাতের অভাব সমান সমান লিখলাম হা ভাত। এই অভাব মানে কিন্তু এই হাটা। আচ্ছা, অভাব মানে এই হাটা। আপনি দেখেন এর মধ্যে আসলে ভাত এখানে দেখা যাচ্ছে এটা পূর্বপদ, অভাব এটা দেখা যাচ্ছে পরপদ, কিন্তু এই অভাবটা যে ডান পাশে পূর্বে যোগ হয়েছে, আর ভাতটা যে ডান পাশে পরে যোগ হয়েছে। তো ওই অনুসারে, ওই ডান পাশের হিসাব অনুসারে আপনাকে কিন্তু হিসাব করতে হবে। তার মানে এই যে অভাবটা, এই অভাবটার নাম হলো পূর্বপদ, আর এই ভাত এটার নাম কিন্তু আপনার পরপদ বা উত্তরপদ। দেখেন এইভাবে শুরুতে বসা সত্ত্বেও, কারণ যখনই আপনি দেখবেন ডান পাশে ঘুরে গেছে, তখন ডান পাশের হিসাব অনুসারে আপনি পদগুলোর নাম পড়বেন, পূর্বপদ আর পরপদ। আর পূর্বপদ আর পরপদ এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, তাহলে সমস্ত সমাজ সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। কারো কি কোনো সমস্যা হয়েছে? এই অংশটার মধ্য থেকে অনেক প্রশ্ন আসে। কারো কি কোনো সমস্যা হয়েছে? না, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা আসতেছি যে আমরা জানি আমাদের 6 ধরনের সমাস আছে, ঠিক আছে। আচ্ছা, এই 6 ধরনের সমাসের মধ্যে আমরা একটু পর্যায়ক্রমে চলে যেতেছি। দেখেন, আমি কিন্তু পুরো বিস্তারিতটা ওইভাবে টান দেব না। আমি এই পূর্বপদ এবং পরপদ এই দুইটার উপরে নির্ভর করে, পূর্বপদ আর পরপদ এই দুইটার উপরে নির্ভর করে আমি আপনাকে 6টা সমাসের বেসিকটা বুঝিয়ে দেব আজ।
ঠিক আছে, পরবর্তী বাংলা ক্লাসে আমি এই সমাসের এমন বিস্তারিত আলোচনা করব যেন এখান থেকে কখনোই কাটা না যায়। অলরেডি আপনি যে পর্যন্ত শিখেছেন এই জায়গাগুলো থেকে অনেক প্রশ্ন থাকে। আচ্ছা, তো এরপরে আসেন আমরা পরবর্তী অংশে আসতেছি। প্রথমটা হলো আমাদের দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব কথাটা দেখলেই বোঝা হয় কেমন যেন একটা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্ব সমাসের প্রথম বৈশিষ্ট্যটাই হলো 1 নাম্বার, যে আমাদের সমস্ত পদ মানে সমসমান পদের যে সাইডটা আছে এটা হলো 1 নাম্বার উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান। এই প্রধান মানে কি? প্রধান মানে যেটাকে বাদ দেওয়া যায় না, যেটাকে বোঝাইতেছে, যেটাই আসল সেটাই কিন্তু প্রধান। আচ্ছা, এরপরে হলো 2 নাম্বার একই পদ। একই পদ মানে কি? একই পদ মানে হলো যে এখানে যে 2টা পদ থাক, 3টা পদ থাক, 4টা পদ থাক, যে কয়টা পদই থাকবে সবগুলা পদই একই পদ। যদি বিশেষ্য পদ হয় তাহলে সবগুলোই বিশেষ্য পদ, যদি সর্বনাম পদ হয় তাহলে সবগুলোই সর্বনাম পদ, যদি ক্রিয়াপদ হয় সবগুলোই ক্রিয়াপদ। এই জন্যই এইগুলোকে বলা হইতেছে একই পদ। তো যেমন আমরা এইখানে যে জিনিসটা ব্যবহার করি, মাঝখানে যে জিনিসটা ব্যবহার করি, ও অথবা ও আর হলো এবং, এই দুইটি আমরা কিন্তু সবসময় মাঝখানে ব্যবহার করি, মানে সমসমান পদগুলোকে একত্রিত করার জন্য। যেমন আমরা আসি মা ও বাবা। আচ্ছা, এখানে দেখেন মা এই পদটা যে পদ এটা নাউন, এবং বাবা এটাও কিন্তু নাউন, দুইটাই নাউন, অর্থাৎ দুইটাই বিশেষ্য পদ। তো আমি যখন এটা লিখতেছি মা বাবা, একটু হাইফেন দিয়ে এইভাবে একটা শব্দ বানিয়ে ফেললাম মা বাবা। ঠিক আছে, তো আমরা দেখি এইখানকার সবগুলা কন্ডিশন পূরণ করছে কিনা। উভয় পদ প্রধান। মা বাবা আমি যখন বলবো মাকেও বাদ দেওয়া যাবে না, বাবাকেও বাদ দেওয়া যাবে না, দুইটাই সমানভাবে গুরুত্ব বহন করছে। ঠিক আছে, একই পদ। মা এটাও বিশেষ্য পদ, বাবা এটাও বিশেষ্য পদ। মাঝখানে ব্যবহৃত হবে ও অথবা এবং, ব্যবহৃত হয়েছে ও, সমান সমান হয়েছে মা বাবা। এই কারণে এটা আমাদের দ্বন্দ্ব সমাস। এরকম আমরা যদি এখানে ব্যবহার করি আমি, তুমি ও সে, সমান সমান আমরা দেখতেছি এখানে আমরা। তো আপনি খেয়াল করেন এখানে কি হলো বিষয়টা। আমি এটা একটা সর্বনাম পদ, তুমি এটা একটা সর্বনাম পদ, সে এটা একটা সর্বনাম পদ। উভয় পদ প্রধান বলতে সবগুলা পদই প্রধান। এই আমরার মধ্যে কাউকে বাদ দিলে কিন্তু আমরা হবে না। আমি তুমি এটা কিন্তু আমরা হয় না। আমি তুমি সে সব মিলে কি হইতেছে আমরা। আমরা হইতে গেলে কমপক্ষে 3 জন হইলে ভালো হয়। হ্যাঁ, 2 জনেও আমরা হয়, কিন্তু বেসিক্যালি আমরা পুরুষবাচক নির্ণয়ের ক্ষেত্রে কমপক্ষে 3 জনকে বিবেচনা করি। এই ক্ষেত্রে ও ব্যবহৃত হয়েছে। মোট মিলে আমি তুমি সে এটা হয়ে গেছে আমরা। এটা হলো বহুপদী দ্বন্দ্ব সমাস। তো এগুলো আমরা প্রকারভেদগুলো পরে করব, আগে বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছি। ধরেন আমরা এখানে লিখলাম যাওয়া ও আসা। দেখেন এটাও দেখেন এটা একটা ভাববাচক ক্রিয়াপদ, এটাও কিন্তু একটা ভাববাচক ক্রিয়াপদ, যাওয়া আসা। তার মানে এখানে দেখেন যাওয়া আসা একই ধরনের পদগুলো আসতেছে, যে কারণে এটার নাম হলো দ্বন্দ্ব সমাস। আশা করি দ্বন্দ্ব সমাসের মূল বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, এছাড়া দ্বন্দ্ব সমাসের মধ্যে কোনটা দ্বারা কি বোঝায় এবং তার প্রকারভেদ এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব। আগে আমরা সমাস পরিস্থিতিটা ভালো করে ক্লিয়ার করে নিতেছি ব্রেনের ভিতরে। এরপরে আসেন দ্বিগু সমাস। ঠিক আছে, দেখেন দ্বি মানে দুই, আমরা কিন্তু সবাই জানি দ্বি মানে দুই, গুণ গুণ গু মানে হলো গুণ, কমপক্ষে 2 গুণ অর্থাৎ 1 এর অধিক। এটাকে বোঝাবে হলো 1 এর অধিক। তার মানে 2 3 4 5 6 7 100 110 310 যে কোনো সংখ্যা রাখতে পারে। ঠিক আছে, তার মানে এখানে একটা সংখ্যা থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে 1 নাম্বার বৈশিষ্ট্য এটা লিখব, এটা হলো পরপদ প্রধান। পরপদ প্রধান। 2 সংখ্যা থাকবে।
সমাহার বা সমষ্টি ব্যবহৃত হবে। সমস্ত পদ বিশেষ্য পদ হবে। বাস, অনেকেই কিন্তু আপনারা দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাস আলাদাই দেন। এই চারটা বৈশিষ্ট্য যখন আপনার মনে থাকবে আর কখনোই আপনি আলাবেন না। দেখেন, প্রথমত হলো পর পদ প্রধান। এই যে আমরা একটা উদাহরণ দিই, ঠিক আছে? যদি আমরা এখানে বলি 4 বা এখানে লিখলাম সপ্ত অহের সমাহার। সমাহার, দেখেন, মানে সমাহার মানে সমষ্টি। সপ্ত অহের সমাহার, এখানে আমরা বলতেছি সপ্তাহ। লক্ষ্য করেন, আমরা এই চারটা বৈশিষ্ট্য মেলাম। সপ্ত আর অহ এই দুইটা শব্দ আমরা ডান পাশের সমস্ত পদে কোন কোন জায়গায় ব্যবহৃত হয়েছে আমরা খেয়াল করব। প্রথমে সপ্ত ব্যবহৃত হয়েছে, পরে অহ ব্যবহৃত হয়েছে। সুতরাং সপ্তটা হলো আমাদের পূর্ব পদ। এটা দেখেন, এই সপ্ত এটা পূর্ব পদ, আর অহ এটা হলো পর পদ। আর সমাহার এটা সমাস বাক্যে ব্যবহার করার জন্য বিশেষ উল্লেখযোগ্য অব্যয় পদ, যেমন আপনার যেগুলো থাকে যে, যিনি, এবং, ও, সমাহার, এই ধরনের আমরা অনেক কিছু ব্যবহার করি। চিহ্নিত, মিশ্রিত, যে জিনিসগুলো আমরা ব্যবহার করি ওই ধরনের একটা পদ, এটা একটা অব্যয় পদ বলা হয় এটাকে। ঠিক আছে, ব্যবহৃত অব্যয় আমরা ব্যবহার করতেছি। তো এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন সপ্ত অহ মানে 7 দিন। সত্যি কি এখানে 7কে বোঝাইতেছে নাকি দিনকে বোঝাইতেছে? 7কে বোঝাচ্ছে নাকি দিনকে বোঝাইতেছে? ইয়েস, এখানে 7কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে হলো দিনটাকে। যে আমি 7 দিন না খেয়ে থাকবো, তার মানে সে 7 না খেয়ে থাকবো তা কিন্তু বোঝাইতেছে না। এখানে 7টা দিনের কথা বলতেছে, 7 একটা অ্যাডজেক্টিভ, এইভাবে বোঝাইতেছে। তো এই জন্য এখানে আমরা দেখতেছি পর পদ প্রদান, এটি কিন্তু প্রদান না, পর পদ প্রদান। ক্লিয়ার ব্যাপারটা হয়ে গেল। সংখ্যা থাকবে, ইয়েস, এই যে সংখ্যা আছে। সমাহার বা সমষ্টি ব্যবহৃত হবে, সমাহার ব্যবহৃত হয়েছে। সমস্ত পদ বিশেষ্য পদ হবে। হ্যাঁ, সপ্তাহ একটি বিশেষ্য পদ। কেন বিশেষ্য পদ? এই সপ্তাহ হলো 7 দিনের নামকে সপ্তাহ বলা হয়, এটা একটা বিশেষ্য পদ। বিশেষ্য পদ মানে হলো নাম পদ। এরকম সপ্তাহ, মাস, দিন, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, কদবেল, সাপ, ব্যাং, কুইসে, মুরগি, এগুলো সবই বিশেষ্য পদ। আচ্ছা, তার মানে আমরা সবগুলোই কিন্তু মিলে গেছে। তখন আমাদের দ্বিগু সমাসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আপনার ইচ্ছা মতো নিয়ে আসে। যেমন যদি আমরা এখানে বলি, যেমন ধরেন আমি যদি বলি চৌচালা, 4 সালের সমাহার, এটা আমি বললাম, লিখলাম চৌচালা। প্রথমে আপনি খেয়াল করেন 4 চালের সমাহার, এই ব্যাস বাক্যটা হয় নাই, ঠিক আছে। দ্বিতীয়ত চৌচালা, ঠিক আছে, এখানে কিন্তু এটা দ্বিগু সমাসের মধ্যে পড়ে না, কারণ চৌচালা এটা প্রথমে খেয়াল করেন 4 চালের সমাহার, এটা না। যখনই বলছে চৌচালা, এটা কিন্তু হবে কিন্তু এরকম 4টি চাল দিয়ে নির্মিত ঘর, 4টি চাল দিয়ে নির্মিত ঘর। আচ্ছা, ধরেন আমরা এইভাবে লিখলাম 4 চালের সমাহার, তারপর লিখলাম চৌচালা। চৌচালা আমার এখানে পর পদ প্রধান, ধরে নিলাম চাল প্রাধান্য পাইতেছে, সংখ্যা থাকবে, সংখ্যাও আছে। সমাহার বা সমষ্টি ব্যবহৃত হবে, সমষ্টিও ব্যবহৃত হয়েছে। সমস্ত পদ বিশেষিত, বিশেষ্য পদ, এটা কিন্তু বিশেষ্য পদ না। দেখেন চৌচালা ঘর আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, তার মানে যে শব্দটার পরে আপনি আরেকটা শব্দ বসাইতে পারতেছেন, তার অর্থ হলো এই ঘরটা কিন্তু বিশেষ্য পদ, আর চৌচালা হলো বিশেষণ পদ, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যে কারণে এই 4 চালের সমাহার চৌচালা, এটা কিন্তু আমার দ্বিগু সমাস নয়। অর্থাৎ আপনার কিন্তু প্রশ্ন আসতে পারে নিচের কোনটি দ্বিগু সমাস নয়? তো ওইখানে দিল, মনে করেন যে আপনার ত্রিফলা, পঞ্চবটি, চৌচালা, ঠিক আছে।
তারপরে দিল আপনার সপ্তাহ, এইভাবে 4টে দিয়ে দেবেন। তখন কিন্তু আপনি মিলাইয়ে দেখবেন যে ওর মধ্যে কোনটা বিশেষ্য পদ আর কোনটা অ্যাডজেক্টিভ বিশেষণ পদ। কারণ যদি বিশেষণ পদ হয় সেটা কিন্তু আপনার কোনোভাবেই দ্বিগু সমাস হবে না, হ্যাঁ সেটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে। আমরা পরে বুঝবো সংখ্যাবাচক বহুব্রীহি। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আসতেছে দ্বিগু সমাসের পরে আসতেছে কর্মধারয় সমাস। দেখেন, কর্মধারয় এই শব্দটার অর্থ কিন্তু কর্মকে যে ধারণ করে, কর্মধারয়। এই সমাসে আমরা এই কর্মধারয় সমাসেরও কিন্তু আমাদের এরকম বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, প্রথমটা দেখেন, এটার মধ্যে আমাদের পরপদ প্রদান, এটা অবশ্যই মনে রাখবো, পরপদ প্রধান। আচ্ছা, পরবর্তীতে এগুলো আমাদের মনে রাখার সহজ কৌশল আমি বলে দেবো, আপনার একদম ক্লিয়ার হবে। পরপদ প্রধান। আচ্ছা, দ্বিতীয়ত আপনার গঠন প্রণালী যেটা থাকবে সেটা হলো অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অথবা এটা থাকবে বিশেষণ বিশেষ্য, এইভাবে থাকবে শব্দটা। আচ্ছা, তারপরে আমরা এখানে যেটা ব্যবহার করব, ঠিক আছে, যে, যা, যিনি, তিনি, বা যা, তা, বা চিহ্নিত, মিশ্রিত, আশ্রিত, রূপ, ন্যায়, এই ধরনের আমরা অনেক কিছুই ব্যবহার করতে পারি। তবে আমি যা লিখলাম সাধারণত এইগুলোই ব্যবহৃত হয়, এইগুলো ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, আর এখানে আমরা যেটা দেখলাম পরপদ প্রদান, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই গঠনে থাকবে, বিশেষ্য বিশেষ বিশেষ মানে বিশেষণ বিশেষ্য এই গঠনে থাকবে। ঠিক আছে, তারপরে হলো যে, যা, যিনি, তিনি, যা, তা, চিহ্নিত, মিশ্রিত, আশ্রিত, রূপ, ন্যায়, এগুলো থাকবে। তো আমরা এখন একটু আলোচনার মধ্যে আসি। পরপদ প্রধান, যার পরে লিখছি যিনি, তিনি, তারপরে যা, তার পরে লিখছি চিহ্নিত, চিহ্নিত, মিশ্রিত, আশ্রিত, রূপ, ন্যায়। চিহ্নিত, চিহ্নিত মানে চিহ্নিত, মিশ্রিত, আশ্রিত, রূপ, ন্যায়। আশা করি আপনারা লিখে ফেলেছেন, আমি মুছে ফেললাম। আচ্ছা, এখন আপনি দেখেন, পরে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন এই যে আমি এখানে লিখলাম নীল যে আকাশ, আচ্ছা সমান সমান লিখলাম নীল আকাশ। প্রশ্ন আসতে পারে আমি এটা এইভাবে কেন লিখলাম। আসি, প্রথমে আসি। দেখেন এই নীল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আকাশ এটা কিন্তু নাউন। আপনি ভালো করে তাকায় দেখেন, নীল একটা রঙের নাম, আকাশ নাউন। এবং নীল আকাশ একসাথে যদি আমরা এইভাবে লিখতাম নীল আকাশ, ব্লু স্কাই। ঠিক আছে, আপনি ভালো করে খেয়াল করেন, নাউনের পূর্বে যেটা স্বতঃস্ফূর্তভাবে বসতে পারে, অর্থ ঠিক রেখে, সেটাই কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ। আর মাঝখানে কিন্তু আমি এখানে ব্যবহার করেছি কি যে। এবং আপনি দেখেন নীল আকাশ বলতে আপনি কিন্তু নীলকে বোঝাচ্ছেন না, বোঝাইতেছেন আকাশকে। যে কারণে এটা বোঝাইতেছে কোন পদ প্রদান, পরপদ প্রদান। যেমন আপনি ধরেন এইভাবে লিখলেন কলেজ ছাত্র, কলেজ ছাত্র, এইভাবে লিখলেন আপনার ইচ্ছা মতো। দেখেন এখানে দেখেন ছাত্র এটা কিন্তু নাউন, এখানে কলেজটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ। তার মানে কলেজে পড়ে যে ছাত্র, কলেজে পড়ে যে ছাত্র। ঠিক আছে, এখানে কলেজকে বোঝাইতেছে নাকি ছাত্রকে বোঝাইতেছে, ছাত্রকে বোঝাইতেছে। যে কারণে এটা কি আসতেছে, পরপদ প্রদান, এবং কলেজ অ্যাডজেক্টিভ, ছাত্র নাউন। এইভাবে আপনি যত এক্সাম্পল আনবেন, যেমন আমি যদি নিয়ে আসি ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, ঘর জামাই। আচ্ছা, এটা আমি নিয়ে আসলাম। এখানে দেখেন ঘরে আশ্রিত জামাই।
ঠিক আছে, প্রথমে আপনি দেখেন এটা কিন্তু আমার এখন ঘর জামাই, ঘরটা কিন্তু এখন আমার অ্যাডজেক্টিভ আর জামাইটা হলো নাউন। কিন্তু আমরা যদি আলাদাভাবে ব্যবহার করতাম, ধরেন এখানে লিখলাম ঘর, এখানে লিখলাম জামাই, লেখে সেটা আমি যদি ঘরের পূর্বে লিখি এইভাবে যে চৌচালা ঘর, কিন্তু এইখানে দেখেন ঘরটা কিন্তু আপনার নাউন হয়ে গেছে, চৌচালা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখানে যে জামাই, ঠিক আছে, এখানে আমি লিখলাম মনে করেন যে মুক্তার জামাই, লিখলাম মুক্তার জামাই, ঠিক আছে। তো আপনি এখন খেয়াল করেন এই যে জামাই এই শব্দটা কিন্তু নাউন হয়ে গেছে, মুক্তার কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই বিষয়টাই কিন্তু আমাদের ঘুরে ফিরে সব ব্যাপারেই আসতেছে। সেই ক্ষেত্রে যেটা নাউন সেটাই কিন্তু পরপর যেটা সেটা প্রাধান্য পেয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো আমরা যে জায়গাগুলো অনেক সময় বুঝি না, আচ্ছা ভাই এই যে ঘর জামাই এটা কেন দ্বন্দ্ব সমাস হইল না? ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি। ঘর ও জামাই সমান সমান লিখলাম ঘর জামাই, দেখেন ঘর জামাই, এখানে ঘরকে বোঝাইতেছে নাকি জামাইকে বোঝাইতেছে? রাইট, জামাইকে বোঝাইতেছে, কিন্তু আমার দ্বন্দ্ব সমাসের কন্ডিশন ছিল দুটোকেই বোঝাতে হবে, সে কন্ডিশন মানে নাই, তাই তো দ্বন্দ্ব সমাসে আমরা করতে পারলাম না। ঠিক আছে, দ্বিগু সমাস, দ্বিগু সমাসের শুরুতেই সংখ্যা থাকার কথা ছিল, সেটা নাই, তাই আমরা দ্বিগু সমাসও করতে পারলাম না। তাই আমরা বর্তমানে আছি কর্মধারয় সমাসে। আশা করি কর্মধারয় সমাসের মূল কথাটা বুঝছেন। হ্যাঁ, তারপরে এর মধ্যে আমাদের রূপক কর্মধারায় আছে, মধ্যপদলোপী কর্মধারায় আছে, উপমান কর্মধারায় আছে, উপমেয় কর্মধারায় আছে, অলোক কর্মধারায় আছে, তারপরে আপনার এখানে অলোক না মানে আপনার উপমান কর্মধারায় আছে, উপমিত কর্মধারায় আছে, উপপদ কর্মধারায় আছে। এই যে যে কর্মধারায়গুলো আছে, ঠিক আছে, একেবারেই সোজা রূপক কর্মধারায় আছে, এগুলো কোনো বিষয় না। বিষয়টা হলো আপনার বেসিকটা যদি ক্লিয়ার থাকে ওগুলো একবার বলে দিলেই কাহিনী শেষ। তো আপনি বেসিকটা আগে ক্লিয়ার করতে হবে। এখন আসি আমরা তৎপুরুষ। এই যে দেখেন তৎপুরুষ, তৎপুরুষের মূল বৈশিষ্ট্য কি? নাম্বার 1, পরপদ প্রধান। গঠনটা কি? একই, অ্যাডজেক্টিভ নাউন, এই গঠনে কিন্তু আসবে। আচ্ছা, বৈশিষ্ট্যটা কি? পূর্ব পদে বিভক্তি, পূর্ব পদে আপনার বিভক্তি থাকবেই, ঠিক আছে, তবে কোন কোন জায়গায় থাকে না। এটা দেখেন পরপদ প্রধান, অ্যাডজেক্টিভ নাউন, পূর্ব পদে বিভক্তি। অ্যাডজেক্টিভ নাউন আমি ইংরেজিতে লিখতেছি ব্যাপারটা সহজ করার জন্য, কারণ এটা বিশেষণ বিশেষ্য এভাবে থাকে। তো এখন আপনি দেখেন আমি একটা কর্মধারা তৎপুরুষ সমাস নিয়ে আসতেছি। ধরেন আমি এখানে লিখলাম গাছ পাকা, গাছ পাকা, ঠিক আছে, শব্দটা লিখছি আমি গাছ পাকা, তার মানে আমার গাছটা হলো অ্যাডজেক্টিভ আর পাকাটা হলো নাউন। গাছ পাকা, কারণ এখানে কিন্তু আমার পাকাকে বোঝাইতেছে, গাছটাকে বোঝাইতেছে না। কইতেছে না আমটা গাছ পাকা, তার মানে আমি এখানে গাছকে বোঝাইতেছি না, কাকে বোঝাইতেছি? পাকাকে বোঝাইতেছি। বুঝতে পারতেছি আমরা পরপদ প্রধান। আচ্ছা, এখন আমরা দেখি এটি কি কর্মধারায় পদে আমি কর্মধারায় সমাসে লিখতে পারি কিনা, দেখি একটু লেখার চেষ্টা করতেছি। অবশ্যই মনে রাখবো আমরা এখানে পরপদ কিন্তু প্রধান। আমি কর্মধারায় সমাসে এটা লেখার চেষ্টা করতেছি। গাছ যে পাকা, অথবা যে গাছ পাকা, অথবা পাকা যে গাছ, সবটি লিখলাম। লিখে দেখলাম এখানে দেখা হইতেছে গাছ যে পাকা, তার মানে গাছ যে পাকা বলতে বুঝাইতেছে গাছের কথা কিন্তু এখানে প্রধান আসতেছে। যে গাছ পাকা তার মানে গাছটা বুঝাইতেছে, ঠিক আছে, মানে যে গাছ পাকা ওই গাছটা কি বুইড়া গাছ না? আচ্ছা, পাকা যে গাছ এখানে কিন্তু গাছটাকে বোঝাইতেছে। তার মানে কর্মধারায় সমাসে আপনি যেভাবেই লেখেন পরপদ পাকা এটা কিন্তু প্রাধান্য পায় না। প্রাধান্য পায় কিনা? পূর্বপদ প্রাধান্য পায়, যে কারণে এটা আপনি কর্মধারায় সমাসে লিখতে পারছেন না। তাই আপনাকে এটা এখন কি করতে হবে? উপায় নাই, তখনই আপনার তৎপুরুষ সমাসে আসতে হবে। দেখেন গাছ পাকা, আমরা লিখতেছি গাছে পাকা সমান সমান গাছ পাকা, এবং আমরা লক্ষ্য করি অ্যাডজেক্টিভ নাউন, গাছ অ্যাডজেক্টিভ, পাকা নাউন।
ঠিক আছে, পূর্ব পদে বিভক্তি, ইয়েস, আমার যে পূর্ব পদটা ছিল এই পূর্ব পদের সাথে এই বিভক্তি ব্যবহৃত হয়েছে, কারণ মূল শব্দটা হলো গাছ, তার সাথে অতিরিক্ত এ বিভক্তি ব্যবহৃত হয়েছে, মিলে গেছে। পদ পদ প্রধান অ্যাডজেক্টিভ নাউন পূর্ব পদে বিভক্তি মিলে গেছে, যে কারণে এটা হলো আমাদের তৎপুরুষ সমাস, এবং এটা সপ্তমী তৎপুরুষ সমাস। প্রকারভেদগুলো আমরা পরে জানবো, কিন্তু আমরা বেসিকটা মনে হয় বুঝতে পারছি, ঠিক কিনা? তৎপুরুষ সমাসের মূল বেসিকটা কি আপনারা বুঝতে পেরেছেন? কারো কোনো প্রবলেম আছে? এবং অন্য সমাস থেকে আমরা সম্পূর্ণভাবে কিন্তু আলাদা করতে পারবো। হ্যাঁ, দেখেন, ধরেন আমি এইভাবে একটা শব্দ লিখলাম, হ্যাঁ, বিলাত ফেরত, বিলাত ফেরত, এই শব্দটা লিখলাম। এখন এটাকে আমি ব্যাস বাক্য করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে দেখেন ওরা ফেরতটাকে বোঝাইতেছে, বিলাতকে কিন্তু বোঝাইতেছে না, ওরা যে ফিরে আসছে সেটাই বোঝাইতেছে। হ্যাঁ, কিন্তু কোন জায়গা থেকে ফিরে আসছে? বিলাত থেকে, এটা বোঝাইতেছে। তো বিলাত ফেরত এই শব্দটা আমি প্রথমে দ্বন্দ্ব সমাসে বসানোর চেষ্টা করতেছি। বিলাত ও ফেরত দুইটা কি এক জিনিস না? তাহলে দ্বন্দ্ব সমাস খাইলো না। আসেন দ্বিগু সমাস, এটা আমি ব্যবহার করার চেষ্টা করতেছি। এখানে আমার কোনো সংখ্যা নাই, দ্বিগু সমাস হবে কর্মধারায় সমান। তার মানে কি? বিলাত যে ফেরত, বিলাত যে ফেরত মিলে না, অথবা যে বিলাত ফেরত, ঠিক আছে, অথবা এইভাবে আমরা নানান ভাবে কিন্তু আমরা করার চেষ্টা করতেছি, কিন্তু আমার দেখা যাইতেছে যে বিলাত যে ফেরত, তার মানে যা বিলাত ফেরত, যতভাবে আমরা লিখি ক্লিয়ার আসতেছে না। কিন্তু আমি যদি লিখি বিলাত হতে ফেরত, এই কথাটা যদি লিখি, দেখেন ক্লিয়ার মিলে যেতেছে। এই হতে এটা একটা পঞ্চমী বিভক্তি, তাই এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। আশা করি অন্যান্য সমাস থেকে আমরা সমাসগুলোকে পৃথক করার যোগ্যতা সৃষ্টি করতেছি। অনেক সময় কিন্তু আমরা অনেক সময় আমরা এটা বলি, এটা কোন সমাস? আমি কম কাম্বা, এটা এক্স্যাক্টলি কি, এটা কেমনে কম, এটা কোন সমাস? ঠিক আছে, কিন্তু বিষয়টা খুবই সহজ, একটা সমাস থেকে আরেকটা সমাস আলাদা করার এটাই প্রক্রিয়া। আসেন অবৈভাব সমাস, অত্যন্ত সোজা অবৈভাব সমাস। কি অবৈভাব সমাস? আপনার এই সমাসের মধ্যেই কিন্তু আছে অবৈভাব সমাস। মানে বিষয়টা হলো এমনি কিন্তু বুঝতেছি, তার মানে এর সাথে একটা অব্যয় আছে, অব্যয় এই পদটা কিন্তু জড়িত আছে, ঠিক আছে। তার মানে এখানে দেখেন নাম্বার 1 অবৈভাব সমাসের বৈশিষ্ট্যটা কি আমাদের, ঠিক আছে, এটা হলো পূর্ব পদে অব্যয় থাকবে যা প্রধান, ওই অব্যয়টাই কিন্তু প্রধান, মানে পূর্ব পদ প্রধান। পূর্ব পদে অব্যয় থাকবে। এখন আপনি কয়ে পারেন উপ অব্যয় আবার কি? আর অর্থহীন যে শব্দাংশগুলো ওইগুলোই অব্যয়, যেমন উপ, সদৃশ, সদৃশ, আপাদ, ঠিক আছে, অথবা আমরা নিলাম হা, বি, এই যে বিষয়গুলো আমরা ব্যবহার করতেছি, এগুলো কিন্তু আমাদের অব্যয়। তার মানে পূর্ব পদে অব্যয় থাকবে যা প্রধান, এটি কিন্তু অবৈভাব সমাসের প্রধান বৈশিষ্ট্য, এবং অবৈভাব সমাস পূর্ব পদ প্রধান, আর এটি কিন্তু আমরা চিনে নিতেছি, ঠিক আছে। আর কোনো বৈশিষ্ট্য এখানে দরকার নেই, একটা বৈশিষ্ট্য থেকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। যেমন আমি যেটা বলছি যে হা ভাত, প্রথমে আমি যেটা লিখছিলাম হা ভাত, খেয়াল করেন এখানে আমরা দেখতেছি ভাতের অভাব, তার মানে আমার এই হা শব্দের অর্থই কিন্তু অভাব। কিন্তু আপনি লক্ষ্য করেন এই হাটা আমাদের সমস্ত বাক্যে পূর্বে বসছে, আর ভাতটা সমস্ত বাক্যে পরে বসছে, ঠিক এইটার হিসাবে এটাই কিন্তু ইতিপূর্বে আমরা যে কয়টা সমাস করলাম, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস, কোন সমাসেই কিন্তু এই ঘটনা ঘটে নাই। একমাত্র অবৈভাব সমাসে বাম পাশের এই শব্দ দুইটা ঘুরে গেছে, ভাতটা পরে গেছে, হাটা আগে আসছে। যখনই ঘুরে গেছে তখন এই ঘোরানো হিসাবটাই কিন্তু আপনাকে নিতে হবে, যে এই হাটা হলো পূর্বপদ, তার মানে অভাবটা পূর্বপদ।
আর এই ভাতটা হলো পরপর, তার মানে এই ভাতটা হলো পরপর। সো আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যেতেছেন আমাদের এইখানে ভাতকে বোঝাইতেছে না, অভাবকেই বোঝাইতেছে। ভাবাত মানে ভাবের অভাব, এই অভাবটাকে হাইলাইট করতেছে, যে কারণে আমার এইটা কি হইতেছে, পূর্ব পদে অব্যয় থাকবে যা প্রধান। পূর্ব পদে অব্যয় থেকে যেটা প্রধান হয় সেটাকেই বলা হয় অবৈভাব সমাস। এইরকম যেমন আমরা যদি বলি পাদমস্তক, ঠিক আছে। এখন আপনি দেখেন পা হতে মাথা পর্যন্ত যেভাবে আপনি লেখেন, কিন্তু পূর্ব পদে কি ব্যবহৃত হয়েছে, আপদ, আর এখানে যা আসতেছে কি, মস্তক। আপদ মানে হতে থেকে পর্যন্ত, এই জিনিসটা কি বলা হয়, হতে আর হলো পর্যন্ত, এই দুইটা একসাথে যেটা হয় সেটাই আপদ। আর এটি কিন্তু আমার পূর্বপদ। আর এই যে পা আর হলো মাথা, ঠিক আছে, মোট মিলে যে মস্তক হয়েছে এটা কিন্তু আমার পরপদ, যে কারণে আমার এটি কোন সমাস হয়েছে, অবৈভাব সমাস। অথবা ধরে আমরা যদি বলি উপকূল, এটা হলো কুলের সমীপে, মানে কোলের কাছে, সমীপে, বা এখানে নিকট অর্থে ব্যবহৃত হয়েছে কোলের সমীপে। তো আপনি লক্ষ্য করেন এই সমীপে মানে কিন্তু উপরই ক্ষেত্রে, ঠিক আছে। সো আমার এই উপটাই হলো প্রধান, যে কারণে এটা অব্যয়ভাব সমাস। আচ্ছা, আমার মনে হয় অব্যয়ভাব সমাসটা ক্লিয়ার হয়ে গেছে। তবে আমি অব্যয় কয়টা বলে দিলে, ঠিক আছে, আপনার এই বিষয়টা চিনতে অনেক বেশি সহজ হবে, আমরা বুঝতেছি সমাসটা কি আসলে। এরপরে আসে বহুব্রীহি সমাস, আলাদা করে বলবো সবগুলো সমাস। বহুব্রীহি সমাস আমি যদি এখানে বলি, মনে করেন আমি এখানে লিখলাম হাতি। হাতি মানে আমরা চিনি, কিন্তু বনে জঙ্গলে বড় প্রাণী, বর্তমানে যে সবচেয়ে বড় প্রাণী সেটা হলো হাতি, যার মাংস আমরা খাই না। যদি হাতির মাংস খাওয়ার প্রচলন থাকতো অনেক মাংস আমরা খাইতে পারতাম, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে না, আমাদের কপাল ভালো না, ওটাও এখানে আমাদের দেওয়া হয় না, ঠিক আছে। কিন্তু এই হাতি দেখেন কত বড় যন্ত্র, কত বড় একটা সুর আছে। তো আমি যদি এটার ব্যাস বাক্য এইভাবে লিখি, হাত আছে যার, আচ্ছা, এখানে দেখেন এই হাত দ্বারা কি হাতি বুঝাইতেছে না, এই আছে যার দ্বারা কি হাতি বুঝাইতেছে, যার দ্বারা কি হাতি বুঝাইতেছে, কিছু না। তার মানে এখানে যতগুলো পদ আছে কোনটাই কিন্তু প্রধান না, নতুন একটা শব্দ তৈরি হয়েছে। হাত আছে যার, এটা দিয়ে নতুন একটা শব্দ তৈরি হয়েছে, যার কোনো কি নাই, এই পাশে যার কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে। এই যে নতুন শব্দটা তৈরি হয়েছে এটাই কিন্তু আমাদের কি, বহুব্রীহি সমাস। আরো আমরা খেয়াল করি যে তার মানে এটা কোনো পদই প্রধান নয়। যেমন যদি আমি বলি এখানে 10 হাত আছে যার, আচ্ছা, এখানে আমি লিখলাম সমান সমান দুর্গা, ঠিক আছে। এখন আপনি তাকান, 10 এটা দ্বারা কি দুর্গা বোঝাইতেছে, হাত এটা দ্বারা কি দুর্গা বোঝাইতেছে না, এই সম্পূর্ণ আলাদা একজন হয়ে গেছে, সে হলো একটা দেবী, ঠিক আছে। এই যে দেখেন কোন পদ যখন প্রধান না তখন ওটা কি বলা হইতেছে, বহুব্রীহি সমাস। আচ্ছা, ধরেন এখন এই যে আমরা সবগুলো সমাস সম্পর্কে ছোট্ট একটা আলোচনা করলাম, বেসিক টান দিলাম। আমরা এখন দেখি এই বেসিকটা আমাদের মনে রাখার প্রক্রিয়া। প্রথমে আমরা দিলাম দ্বন্দ্ব সমাস, আচ্ছা, তারপরে আমরা শিখলাম দ্বিগু সমাস, তারপরে আমরা শিখলাম কর্মধারয় সমাস, আচ্ছা, তারপরে আমরা শিখলাম তৎপুরুষ সমাস, তারপরে আমরা শিখলাম বহুব্রীহি সমাস, অবৈভাব সমাস, অবৈভাব সমাস, তারপরে আমরা শিখলাম বহুব্রীহি সমাস। আচ্ছা, এটা আমরা দেখি, একটু খেয়াল করি। প্রথমে যদি আমি উপরেরটা ধরি তাহলে এখানে কিন্তু একদম স্পষ্ট হয়ে যায় আমাদের ব্রেন, দ্বন্দ্ব,
উভয় পদ প্রধান। পদ প্রধান আমরা কিন্তু জানি এটা। বহুব্রীহি কোন পদই প্রধান নয়, প্রধান নয়। তার মানে আমরা কিন্তু সহজে মনে রাখতে পারি যে আমরা যদি সিরিয়ালি এই ছয়টা নাম মুখস্থ করি, দ্বন্দ্ব দীর্ঘ কর্মধারয় তৎপুরুষ অব্যয়ভাব বহুব্রীহি, দ্বন্দ্ব দীর্ঘ কর্মধারয় তৎপুরুষ অব্যয়ভাব বহুব্রীহি, তাহলে আমরা মনে রাখতে পারি যে প্রথমটা একদম প্রথম যেটা সেটার সবগুলো পদই প্রধান, একদম শেষের যেটা সেটার কোনো পদই প্রধান নয়। সহজ। আচ্ছা, এরপরে আসেন অব্যয়ভাব সমাস। একটাই সমাস আছে যেটার পূর্বপদ প্রধান, আর কিন্তু কারো পূর্বপদ প্রধান না। একটাই সমাস আছে যেটার হলো পূর্বপদ প্রধান, সেটা কি সমাস? অব্যয়ভাব সমাস। হ্যাঁ, আরো কিন্তু আমাদের বিষয়টা স্পষ্ট হয়ে গেল। মাঝখানের যে তিনটা সমাস রয়েছে সবগুলোরই পরপদ প্রধান। আমি এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, ইনশাআল্লাহ এর মধ্যে থেকেই আপনাদের দাবিতে এই বছর প্রশ্ন আসার কথা। ঠিক আছে, মানে মোট কথা হলো আমি মূল আলোচনাটুকু করে ফেলেছি। এখন আমি হলো প্রকারভেদের মধ্যে যদি প্রবেশ করি তাহলে বিষয়টা সুস্পষ্ট হয়ে ওঠে, যেমন আমাদের সমাসের পূর্ণাঙ্গতা জ্ঞাপন হয়। কিন্তু এই প্রকারভেদে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো হলো যে আপনারা এখন আপনাদের নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই সমাস সংক্রান্ত যা আছে গোড়ার থেকে মাথা পর্যন্ত সব পড়বেন। এই পড়ার সময় আপনি দেখবেন পাইবেন মিলনার্থক দ্বন্দ্ব, আপনি পাইবেন বিরোধার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, এরকম পাবেন। তারপরে বহুপদী দ্বন্দ্ব, দ্বিপদী দ্বন্দ্ব, এগুলো আপনি পাবেন। আচ্ছা, তারপরে যখন দ্বিগুতে যাবেন ওরকম তেমন কিছু পাবেন না। কর্মধারায় যখন আপনি যাবেন তখন আপনি দেখবেন মধ্যপদলবী কর্মধারয়, আপনি দেখবেন রূপক কর্মধারয়, আপনি দেখবেন উপমান কর্মধারয়, আপনি দেখবেন উপমেয় কর্মধারয়, আপনি দেখবেন উপমিত কর্মধারয়, আপনি দেখবেন উপপদ কর্মধারয়। এই যে ব্যাপারগুলো যখন আপনি দেখবেন এগুলো আপনি খুব ঠান্ডা মাথায় ভালো করে পড়তে থাকবেন। আর পড়ার পরে জাস্ট আমি পরবর্তী ক্লাসে নেই আপনার এই সমাসের যে বাদ বাকি অংশটুকু শেষ করে দেব। এরপরে আপনি যাবেন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে দেখবেন প্রথম থেকে ভাগ হয়েছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, কারণ প্রথম বিভক্তি যেটা ওটা তো অশূন্য, তাই দ্বিতীয় বিভক্তি থেকে শুরু হয়। দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তৎপুরুষ সমাস পর্যন্ত আছে। এছাড়া অলুক তৎপুরুষ সমাস, তারপরে দ্বন্দ্ব মানে নঞ্চ তৎপুরুষ সমাস, মানে নিয় তৎপুরুষ সমাস, নিয় যেটাকে বলা হয় নিয় তৎপুরুষ সমাস, এগুলো আপনি পাবেন। এরপরে আপনি যখন যাবেন অব্যয়ভাব সমাস, এই অব্যয়ভাব সমাসে কোন অর্থে কোনটা ব্যবহৃত হয়েছে সেটা অনেক সময় দেখতে পাবেন ওই ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যখন আপনি বহুব্রীহি সমাসে যাবেন তখন ওইখানেও আপনি কয়েকটা দেখতে পারবেন, বহুব্রীহি ব্যতিহার বহুব্রীহি সমাস, ঠিক আছে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, এরকম কতগুলো ভাগ পাবেন। ঠিক আছে, এগুলো আপনি নিজের মতো করে পুরো অংশটা পড়বেন। ঠিক আছে, খুব ভালো করে পড়বেন, আমাদের অত তাড়া করার কিছু নাই। কারণ এই যে করোনার যে পরিস্থিতি, সেক্ষেত্রে ইতিপূর্বে যতগুলো নিউজ প্রকাশিত হয়েছে সেগুলো সরাসরি তথ্য না। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য বা ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য সুধী মহল, এরা কিন্তু কেউ বলে নাই যে আগস্ট মাসে পরীক্ষা হবে কি হবে না। কিন্তু বাস্তবে তাদের সাথে কথা বললে, ফোনে তাদের সাথে কথা বললে যেটা পাওয়া যায়, যে ফোনে ঢাকা ইউনিভার্সিটির টিচারদের সাথে কথা বললে যেটা পাওয়া যায়, সেটা পাওয়া যায় হলো বর্তমান যে পরিস্থিতি, করোনার পরিস্থিতি যদি এরকম থাকে আদৌ আমরা কাজ করতে পারতেছি না। অর্থাৎ আমাদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে যে কাজগুলো করতে হবে, বিভিন্ন ডিস্ট্রিক্টের ব্যাপারে যে কাজ করতে হবে, টিচাররা ভার্সিটিতে আসতে পারতেছে না। তারা অনেকেই হোম কোয়ারেন্টাইনের মধ্যে আছে, অনেকেই গৃহ থেকে বের হচ্ছে না। এই অবস্থায় এই পরিস্থিতি থাকলে আমরা আগস্ট মাসে যে পরীক্ষা নিতে পারবো ব্যাপারটা সন্দেহান। হ্যাঁ, কিছু স্যারের সাথে কথা বলে এরকম কিন্তু জানা যাচ্ছে। সো আমি বলতেছি যে আমাদের সময় থাক বা না থাক, যে জিনিসটা পড়বো একদম ক্লিয়ার, ওইখান থেকে যেন আমার নাম্বার কাটা না যায়। অন্যান্য সাইটগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার আছে, তবে
বাংলা দ্বিতীয় পত্রে কোনো কোনো জায়গায় আপনাদের অনেকটা সমস্যা হয়। তো আপনি একটা বাক্য ইচ্ছা মতো একটা বাক্য আপনাদের এখানে আমি দিতেছি, দিয়ে আমি ওটা আলাদা করব। আলাদা করব ঠিক এরকম ভাবে, ধরেন আমি এখানে লিখলাম যে মাতামহ, আমি এই শব্দটি লিখলাম, লেখাটা বললাম এটা কোন কোন সমাস হইতে পারে। আচ্ছা, প্রথমে আমি দেখলাম দ্বন্দ্ব সমাস। আচ্ছা, মাতা মহ, মাতা মানে মা, মহ মানে বাবা, ঠিক আছে, অর্থাৎ মায়ের বাবা, এটাই তো মাতা মহ, মায়ের বাবা। আচ্ছা, এখন আমি লিখলাম মাতা মহ, এই দুটা দ্বারা বোঝাইতেছি কি না না, এই শব্দটা দ্বারা বোঝাইতেছিল আপনার নানা, মাতা মহ মানে আপনার নানা। আচ্ছা, এখন আকার, মাতা মহ দ্বারা আপনার মাকে বোঝাচ্ছে না, ঠিক আছে, আর মহ মানে বাবা কেউ বোঝাচ্ছে না, এটা হলো মায়ের বাবা, মাতা মহ মানে মায়ের বাবা, ঠিক আছে। অর্থাৎ এইখানে যদি আমরা মাতা মহটা নিয়ে আসি, মা, মাতা ও মহ, মাতা মহ দুইটা কিন্তু একই ব্যক্তি না, ভিন্ন। কিন্তু এখানে মাতা মহ থেকে মাকে বোঝাচ্ছে না, শুধু মহ, এটার ভিতরে কোনো সংখ্যা নাই, আমরা দিতে পারবো না। আচ্ছা, এরপরে যদি আমরা বহুব্রীহি সমাসে আসি, যদি এটা আমরা এইভাবে বলি যে আমার মায়ের বাবা, মায়ের যিনি বাবা সমান সমান মাতামহ, এটা ধরেন আমি লিখলাম, লেখা আমি বহুব্রীহি সমাসে এটা যাচাই করার চেষ্টা করলাম, যাচাই করতে চাই, দেখলাম হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না? যে মায়ের যিনি বাবা, এখানে বাবা তো প্রাধান্য পাইতেছে, ঠিক আছে। এরপরে আমি দেখলাম অবয়ভাব সমাস, না এখানে কোনো অব্যয় নাই। আচ্ছা, এরপরে আমি দেখলাম তৎপুরুষ সমাস। হ্যাঁ, আচ্ছা, আমি কেন লিখবো মা হতে বাবা, মায়ের বাবা, হ্যাঁ হতে পারে, কিন্তু মাতামহ, হ্যাঁ এখানে যদি আমি লিখি মায়ের মহ, সুতরাং কি মায়ের বাবা, মায়ের মহ, মায়ের বাবা। আচ্ছা, আচ্ছা, এইখানে যদি আমি লিখি মাতা বা মায়ের যে মহ, দেখেন আমি দুইটা লিখছি, মায়ের যে মহ অর্থ বোঝাইতেছে হলো মায়ের যে বাবা, সেটাই তো মাতা মহ। তাহলে এখানে কোন পদ প্রদান পাইতেছে? মহ, তার মানে এখানে হলো মাতা মহ, রাইট। এখানে মায়ের মহ, মায়ের মহ মানে মায়ের বাবা, তার মানে এখানে দেখেন আসতেছে এর একটা বিভক্তি যোগ হয়ে গেছে পূর্বপদের সাথে, এখানে যেটা কিন্তু কিছুই আসে নাই, শুধু বিভক্তি, যে আসে নাই কিন্তু, তার মানে এখানেও কিন্তু আমার মাতামহ আসতেছে, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন এই ব্যাস বাক্যের কারণে এটাকে আপনি বলবেন ষষ্ঠী তৎপুরুষ সমাস, আর এটাকে বলবেন কর্মধারয় সমাস। হ্যাঁ, এরকম কিন্তু আপনার তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস এর মধ্যে মাঝে মাঝে দেখা যায় একই সমস্ত পদকে আপনি কর্মধারায় এবং তৎপুরুষ সমাসে ভাঙতে পারেন, যেটাই দেয়। তো সেই ক্ষেত্রে আপনি যৌক্তিক বিষয়টা খেয়াল করবেন, আমার কর্মধারায় সমাসে পরপদ প্রধান, তৎপুরুষ সমাসেও পরপদ প্রধান, এটি কিন্তু বাস্তব। কর্মধারায় সমাসেও পরপদ প্রধান এবং আমার তৎপুরুষ সমাসেও পরপদ প্রধান, তবে তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি আছে, হ্যাঁ, এবং অন্য কোনো অব্যয় এখানে ব্যবহার করা হবে না। কিন্তু আপনার আমার যে কর্মধারয় সমাস আছে সেটা হলো পূর্বপদে বিভক্তি এখানে কিন্তু আছে, কিন্তু তারপরেও আর একটা অব্যয়পদ ব্যবহার করা হয়েছে, যে এখানে যখনই অব্যয়পদ ব্যবহার করা হবে, হ্যাঁ, তখন কিন্তু বিভক্তিটা ভ্যালুলেস, তখন বিভক্তিটাকে কিন্তু আমরা ধরবো না। হ্যাঁ, ঠিক এই কারণে এটা দেখা যেতেছে আমাদের কোন সমাস আসতেছে? কর্মধারয় সমাস, আর নিচেরটা আসতেছে হলো কি তৎপুরুষ সমাস। এরকম যে কোনো একটা সমস্ত পদকে আমরা সবগুলো সমাসের সাথে যাচাই করতে পারবো। এই যোগ্যতাটা যখন অর্জন হবে, আপনার আর কাটা যাবে না। মাঝখানের যে বিভাজনগুলো আছে সেই বিভাজনগুলোকে আমি পর্যায়ক্রমে ক্লিয়ার করে শেষ করার চেষ্টা করব।